আমাদেরকে অনেকে ধর্ম ব্যবসায়ী বলেন। ইদানিং ইউটিউবে একজনের বক্তৃতা দেখলাম, উনি হয়তো জানেন না ধর্ম ব্যবসা আর ধর্মভিত্তিক রাজনীতিবিদ কাহাকে বলে। উনি বলছেন ধর্ম ব্যবসায়ীরা কখনো ধার্মিক হয় না। আমি ওনাকে বলতে চাই, সারা দুনিয়ার মানুষ একজন ব্যক্তিকে চিনে, তিনি হলেন আল্লামা সাঈদী। তিনি নিঃসন্দেহে একজন ধার্মিক ছিলেন। তিনি কি ধর্ম ব্যবসায়ী ছিলেন? তাহলে ওনার বক্তব্যই প্রমাণ করে ধার্মিকরা ধর্ম ব্যবসায়ী হয় না, ধর্ম ব্যবসায়ী হয় ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় যেতে চায় তারা। জামাত ধর্ম ব্যবসায়ী নয়, জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে। আরেকজন উদীয়মান লোক হয়ে গেলেন, উনি বললেন ছাত্র শিবির নাকি রক কাটে। এই বায়বীয় অভিযোগ আজ পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন নাই কেউ। আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম একটা লোকের রক কাটা হয়েছে, এই প্রমাণ যদি কেউ দেখাতে পারে। মাওলানা নিজামী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি রাজনীতি ছেড়ে দিব। এগুলি তাদের মুখের কথা, বাস্তবে একটাও সত্য নয়। এর মাধ্যমে জামাতের যে গণজাগরণ, জামাতের যে গণবিস্ফোরণ, এটাকে ঠেকানোর অবকৌশল গ্রহণ করা হয়েছে। আমি এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে এই অপ্রতিরোধ্য আন্দোলনকে কেউ কখনো প্রতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। সকল প্রতিবন্ধকতা বাধার পাহাড় মারিয়ে ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। আগামী দিনে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমি দুটো পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। একটি রাজনৈতিক দল যার রাজনীতিতে বেশি কন্ট্রিবিউশন থেকে তিনি সরকার গঠন করেন। 53 বছরে বাংলাদেশের রাজনীতিতে একক কন্ট্রিবিউশন জামাতের সবচাইতে বেশি। জামাতের প্রদত্ত ফর্মুলায় সংবিধান অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানে, এর ভিত্তিতে 4টি নির্বাচন হয়েছে, আবার এটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। তার নাম হলো কেয়ারটেকার সরকার। এই তত্ত্বের জন্যই এদেশের মানুষ জামাতকে স্মরণ রাখবে। 2 নম্বর, জামাতের নেতৃত্ব, সংগঠন, সোশ্যাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে জামাত জনগণের পাশে আছে এবং জনগণ জামাতের পাশে থাকবে। আগামী নির্বাচন যখনই হোক, জামাতের যিনি প্রার্থী হন না কেন, আপনারা এই অঞ্চল থেকে তাকে বিজয়ী করে পার্লামেন্টে কোরআনের পক্ষে আওয়াজ তোলার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ 53 বছর যাবৎ স্বাধীনতা অর্জন করেছে। এই 53 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে। 1972 থেকে 75 সালের 15ই আগস্ট পর্যন্ত 3.5 বছর, 96 থেকে 2001 পর্যন্ত 5 বছর, 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত 15.5 বছর। এই 24 বছর রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ। আর বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে 13 বছরের উপরে। 1978 থেকে 81 3 বছর, 91 থেকে 96 5 বছর, 2001 সাল থেকে 2006 5 বছর, এই 13 বছর। হুসাইন মোহাম্মদ এরশাদ ইন দ্য নেম অফ জাতীয় পার্টি তিনি 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 7 বছর এদেশের সেনা বাহিনী রাষ্ট্র পরিচালনা করেছে। এই 53 বছরে জামাত ইসলামীর মাত্র 2 জন মন্ত্রী রাষ্ট্র পরিচালনার অংশীদার ছিল। এই 53 বছরের ইতিহাসে সকল শাসক, সকল রাষ্ট্রপতি, সকল প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে রাষ্ট্র পরিচালনাকালে দুর্নীতি হয়েছে, দুঃশাসন হয়েছে, অর্থ আত্মসাৎ হয়েছে, বিদেশে অর্থ পাচার হয়েছে। কিন্তু জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 1 পয়সাও তারা দুর্নীতি করেন নাই। 53 বছরের মধ্যে শুধুমাত্র 2টি মন্ত্রণালয় 5 বছরের জন্য দুর্নীতিমুক্ত ছিল। দিস ইজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটি একটা ইতিহাস। আগামী দিনে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটা দিক নির্দেশনা হিসেবে দায়িত্ব পালন করবে। 53 বছরের শাসকের শাসনের ফল হলো বাংলাদেশে বর্তমানে আমি যখন দাঁড়িয়ে আছি এই জনসমুদ্রে, তখন বাংলাদেশের মাথাপিছু একজন ব্যক্তির ঋণের পরিমাণ 1,14,000 কোটি টাকা।
আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে সেই শিশু 1,14,000 টাকা ঋণ নিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করছে। কেন এই ঋণ? এই ঋণের কারণ হলো বিগত সরকার 15.5 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই 28 লক্ষ কোটি টাকা যদি পাচার না হতো তাহলে বাংলাদেশের 1 টাকাও ঋণ থাকতো না, বরং উদ্ধৃত থাকতো 10 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ঋণী বানিয়ে পরকালে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে যে সরকার, সেই স্বৈর শাসকের নাম হচ্ছে আওয়ামী লীগ সরকার। বন্ধুগণ, এই আওয়ামী লীগ সরকার দেশ শাসন করার পর 15.5 বছরে শুধুমাত্র জামাত ইসলামীর 1,10,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। 96,000 নেতা কর্মীকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে। বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 59 দিন রিমান্ডে রাখা হয়েছিল। আর 9 দিন রিমান্ডে রাখার পর প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি যদি জামাত ইসলামী ত্যাগ করেন তাহলে আপনাকে মুক্তি দেওয়া হবে আর আপনাকে সম্মানের সাথে বিচরণ করার সুযোগ দেওয়া হবে, সকল মামলা প্রত্যাহার করা হবে। আল্লামা সাঈদী বলেছিলেন যে সব কিছু করা যায় কিন্তু ইসলামী আন্দোলন ত্যাগ করা যায় না। সুতরাং সাঈদীর দেহে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আপোষ করব না, প্রয়োজনে সারা জীবন জেলে থাকবো, তবু অন্যার কাছে নতি স্বীকার করব না। এর নাম হচ্ছে জামাত ইসলামী। আল্লামা সাঈদী যেহেতু সরকারের কাছে নতি স্বীকার করেন নাই, সুতরাং তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো, প্রহসনের নামে বিচার করা হলো। শুধু কি তাই, 2টো অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। একদিনে প্রায় 1 সপ্তাহের মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে 174 জন এদেশের মানুষ শাহাদাত বরণ করলেন। এই দৃশ্য দেখে পরবর্তীতে তার মৃত্যুদণ্ড বন্ধ করা হলো, বাতিল করা হলো, আর দেওয়া হলো আরেকটি প্রহসনের রায়। পৃথিবীর ইতিহাসে এখানে আবু বকর মোল্লা আছেন, আমরা অনেক জায়গায় গিয়েছি, ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, হাউস অফ লর্ডে আমরা লর্ড এফ বুরির সাথে যখন বৈঠক করি, এই কীর্তিকলাপ যখন তুলে ধরা হয়েছিল, লর্ড এফ বুরি বলেছিলেন, আজকে আপনারা যেমন এই জায়গায় এসেছেন, একদিন শেখ হাসিনাকে আবার তার কৃতকর্মের জন্য এই জায়গায় আসতে হবে। এত তাড়াতাড়ি তার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে এটা আমরা কল্পনাও করি নাই। ব্রিটিশ পার্লামেন্টে আমাদেরকে প্রথমে যেতে দেওয়া হবে না, তারপরে যেতে দেওয়া হলো অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ। এই গ্রুপে মোল্লা আবু বকর মোল্লা ছিল, আমি ছিলাম। সেখানে এই অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের নেতা, তার সাথে আমাদের বৈঠক হলো। আমরা বাংলাদেশে বিচারের নামে অবিচার আর প্রহসনের বিস্তারিত বক্তব্য তুলে ধরলাম। ওই সময় আব্দুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণা করা হয়েছে। কি রায়? আব্দুল কাদের মোল্লার মামলায় একজন মহিলা সাক্ষী দিয়েছিল। এই মহিলার নাম হচ্ছে মোমেনা বেগম। আমরা ডিফেন্স টিমের সদস্যগণ বলেছিলাম তাকে কোর্টে আনতে হবে এবং তা আমাদের সামনে তিনি জবানবন্দি দেবেন, তার জেরা করা হবে, এরপর সাক্ষী পরীক্ষার পর তার রায় দিতে হবে। কোর্ট বললেন একজন ভদ্র মহিলা, তিনি লাজুক, তিনি আপনাদের সামনে সাক্ষী দিতে পারবেন না, আপনারা বের হয়ে যান। এরপরে এই মহিলাকে নিয়ে আসা হলো, এর নাম হলো ক্যামেরা ট্রায়াল। আমরা সিসিটিভি ক্যামেরায় তিনি যখন ভিতরে প্রবেশ করেন তার ছবি উঠে গেছে। এই ছবিটা আমরা সংরক্ষণ করলাম। এই ছবি নিয়ে আমরা চলে গেলাম কসাইখানায়, যেখানে আসল মোমেনা বেগমের ছবি সংরক্ষিত ছিল। এই ছবি আর সেই ছবি মিলিয়ে দেখি এই মোমেনা বেগম সেই মোমেনা বেগম নয়। পরের দিন এই সিসিটিভি ক্যামেরার ছবি আর কসাইখানার মোমেনা বেগমের ছবি এই বিতাড়িত চিফ জাস্টিস ওবায়দুল হাসানের, তখন তিনি
ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তার কাছে উপস্থাপন করে বললাম যে এই মোমেনা বেগম, সাজানো মোমেনা বেগম এর সাক্ষী গৃহীত হতে পারে না। আমাদের এই আবেদন নিষ্পত্তি করা ছাড়াই আব্দুল কাদের মোল্লার মামলার রায় দেওয়া হলো। দুনিয়ার ইতিহাস বলছে মামলা রায় দেওয়ার পরে সেই সাজা বাড়ানো যায় না, কমানো যায়। যেটা সর্বশেষ শাস্তি, তার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকতে হবে। দিস ইজ ল। মোল্লাবাইকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দিল, তাহলে তিনি আপিল করলেন কোথায় আদেশের বিরুদ্ধে? এই আপিল করার সুযোগ আব্দুল কাদের মোল্লা পান নাই। সুতরাং আব্দুল কাদের মোল্লাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আজকে আমরা বলতে চাই তাদের প্রত্যেককে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা বাংলাদেশ মগের মুল্লুক নয়। এদেশের মানুষ লড়াই করে, সংগ্রাম করে স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা আর কোনো প্রহসন বাংলাদেশে দেখতে চাই না। বন্ধুগণ, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো সাইদি সাহেবের মামলার রায় হলো আপিল বিভাগে বিচারপতি 4 জন, রায় হলো 3টা। আপিল বিভাগের কোনো রায় 3 ধরনের হয়েছে, একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবেন না। একজন বিচারপতি খালাস দিলেন, তিনি বললেন সাইদির বিরুদ্ধে একটি অভিযোগ সত্য নয়, সব মিথ্যা, সুতরাং খালাস। তার নাম জাস্টিস আব্দুল হাব। আই অনার হিম, আই সেলুট হিম। আরেকজন, যিনি সিলেট থেকে ওই পথে পালানোর সময় ধরা পড়লেন কলা পাতায় শোয়া অবস্থায়, উনি দিলেন আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের স্বাদ তিনি এখন ভোগ করছেন। বন্ধুগণ, আর 2 জন বিচারপতি, এই 2 জন বিচারপতির একজন যদি বলেন আব্দুল হাবের সাথে যে সাইদির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, তাহলে আল্লামা সাইদি সেদিনই খালাস পেয়ে যেতেন। কিন্তু যেহেতু এটা ছিল জুডিশিয়াল কিলিং, প্রধানমন্ত্রীর আদেশে মামলা রায় লেখা হতো, প্রধানমন্ত্রী গণভবন থেকে যা নির্দেশ দিয়েছেন, বাকি 2 জন বিচারপতি মিলে আরেকটি ভিন্ন রায় দিলেন। এই রায় লেখা হলো আমৃত্যু কারাদণ্ড, টিল ডেথ। সাইদি সাহেবকে কারাগারে থাকতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডের কথা আপনারা শুনেছেন, কিন্তু আমৃত্যু কারাদণ্ড তো পৃথিবীর কোথাও কেউ শুনে নাই। সুতরাং এই 3টি রায়, এই রায় প্রমাণ করে বাংলাদেশে কোনো বিচার হয় নাই, বাংলাদেশে হত্যা করা হয়েছে। এই হত্যা আমরা মানি না। প্রত্যেকটি মামলার পুনর্বিবেচনার জন্য পুনরুত্থান করতে হবে বাংলাদেশে। এরপরে আসি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 2টি মামলায় একসাথে অভিযুক্ত করে মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো। একটা সিরাজউদ্দিন হত্যা মামলা, আরেকটি হলো তিনি বুদ্ধিজীবী হত্যা মামলার ষড়যন্ত্র করেছিলেন। সিরাজউদ্দিন হত্যা মামলার বিচার 1973 সালে হয়ে গেছে এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কাগজ তুলে আমরা আপিল বিভাগে দিলাম। আপিল বিভাগ বললেন যেহেতু মামলার বিচার হয়ে গেছে, এই অভিযোগ থেকে মুজাহিদ সাহেবকে খালাস দেওয়া হলো। বাকি থাকে একটা অভিযোগ, সেই অভিযোগটি হলো বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র। এই অভিযোগে অন্যান্যদের 10 বছরের কারাদণ্ড হয়েছে। সুতরাং মুজাহিদ সাহেবের কোন অবস্থাতেই মৃত্যুদণ্ড হওয়ার কথা নয়, সর্বোচ্চ হলে এই মিথ্যা মামলায় তার 10 বছরের কারাদণ্ড হওয়ার কথা ছিল। যেহেতু একটা হত্যাকাণ্ড তিনি খালাস পেয়ে গেছেন। কিন্তু এই আপিল বিভাগ, এই কসাইরা জনাব মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। কত বড় অবিচার জামাত ইসলামীর উপর হয়েছে। জামাত অন্যায়, অসত্য, মিথ্যার কাছে মাথা নত করে নয়। আমাদের সর্বশেষ একজন নেতা, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এটি মাজহারুল ইসলাম। 2020 সালে তার মৃত্যুদণ্ডের রায় শোনানো হলো। আমরা আজহার সাহেবের কাছে গেলাম কাশেমপুর কারাগারে। সাক্ষাতের সংবাদ শুনে তিনি বিছনাপত্র, বিছনার চাদর, ব্যবহার্য জিনিস সব সেই বেদে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আমরা বললাম এগুলি কি? বলেন যেগুলি সব নিয়ে যাও।
আমি বললাম যে আইনি প্রক্রিয়া তো শেষ হয় নাই। উনি বললেন আমি রিভিউ করব না, কারণ আমি যদি রিভিউ না করি 29 দিনের মাথায় আমার মৃত্যুদণ্ড হবে, আর 29 দিন পর হচ্ছে পবিত্র মাহে রমজান। আমি রোজা রাখা অবস্থায় শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই। আমরা আজহার ভাইকে বললাম এটা সংগঠনের সিদ্ধান্ত, রিভিউ করতে হবে, আপনি মত দেন। উনি বললেন যে মত দিয়ে কোনো লাভ নাই, শহীদ তো হইতেই হবে, রোজার মাসে শহীদ হতে চাই। 1 ঘন্টা লাগলো তাকে বুঝাইতে, তিনি কনভিন্স হলেন। আমরা রিভিউ করলাম, ওনার রিভিউ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। আমি এই সম্পর্কে দুটো কথা বলবো। কত বড় অবিচার ওনার উপর করা হয়েছে। একজন সাক্ষী বলেছেন আমি 7 কিলোমিটার দূর থেকে দেখেছি। ওনার চোখ কত বড়, এটা পরীক্ষা করার জন্য এই আপিল বিভাগের কাছে আমরা আবেদন রেখেছি। এই চক্ষুওয়ালা লোককে নিয়ে আসা হোক। উনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মতিঝিল তো মাত্র 2 কিলোমিটার দূরে, এটা দেখেন কিনা। আরেকজন সাক্ষী বলেছে 5 কিলোমিটার দূর থেকে আমি দেখেছি। আরেকজন মহিলা বলেছে আজহার সাহেব সেই পাকিস্তান সেনাবাহিনী দিয়ে আমাকে নির্যাতন চালিয়ে আমার মাতৃত্ব নষ্ট করে দিয়েছে, আমি মা হইতে পারি নাই। আমরা তার এনআইডি নিয়ে রংপুরে তল্লাশি চালিয়ে আমরা সন্ধান পেয়েছি তিনি 6 সন্তানের মা। সকল কাগজপত্র আমরা উপস্থাপন করেছি আপিল বিভাগে। এর পরেও কি আজহার সাহেবকে আটক রাখার কোনো সুযোগ আছে? আজহার সাহেবকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী 20 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। আমরা বলতে চাই 20 ফেব্রুয়ারি শুনানির মাধ্যমে আজহার সাহেব মানুষের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এবার বলতে চাই প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশে নির্বাচন কবে হবে এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। জামাত বলেছে ঐক্য, সংস্কার এবং নির্বাচন। জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অনৈক্য হওয়া যাবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ অবস্থানের উপর গুরুত্ব দিয়েছেন, আর আমরা সংস্কারের উপর গুরুত্ব দিয়েছি। এই কারণে বিগত 15.5 বছর, বলতে গেলে 53 বছরে বাংলাদেশের সংবিধান তছনছ করে দেওয়া হয়েছে। 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে। এই সংবিধানের কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নিরূপণ করাই অত্যন্ত কঠিন। সুতরাং সাংবিধানিক সংস্কার করা দরকার। আমরা 10 দফা প্রস্তাব দিয়েছি। একটি প্রস্তাব হলো প্রধানমন্ত্রী পদে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আরেকটি প্রস্তাব প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্যপূর্ণ থাকতে হবে। আরেকটি প্রস্তাব হচ্ছে এই যে পুলিশের অপকর্ম, যিনি সরকারে যান পুলিশ হয় তার হাতিয়ার, তার লাঠিয়াল, চাঁদাবাজি থেকে শুরু করে মাস্তানি সব কিছু এই পুলিশ বাহিনী করে। আমরা সংস্কার প্রস্তাবে বলেছি পুলিশ যদি কোনো ক্রাইম করে, কোনো অন্যায় করে, তার ইনভেস্টিগেশনের জন্য পুলিশের বাইরে বিচারপতিদের নেতৃত্বে একটি ইনকোয়ারি কমিশন থাকবে। এই ইনকোয়ারি কমিশন পুলিশের কর্মকাণ্ড তদারক করার পর দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে মামলা হবে, বিচার হবে। এইটা যদি হয় কোনো পুলিশ আর করাপশনের সাথে জড়িত হবে না। এই অপরিহার্য অনেকগুলি সংস্কার সম্পন্ন করে এজ আর্লি অ্যাজ পসিবল, দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন দেওয়ার কথা বলেছি। আর সংস্কার সারা যদি নির্বাচন হয় তাহলে যেই লাউ সেই কদু, আগে যা ছিল তাই হবে। বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা আর কোনো ফেসিজম বাংলাদেশে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কোন ফেসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।